হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির সেকেন্ড ক্লাস। আমরা আগের দিন ইলেকট্রোকেমিস্ট্রির ফান্ডামেন্টাল বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে ইলেকট্রোকেমিস্ট্রি অ্যাকচুয়ালি কাকে বলে। তো সেখানে আমরা বলেছিলাম যে অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিস্ট্রি ডিলস উইথ দ্য ইন্টারকনভার্সন বিটুইন ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড কেমিক্যাল এনার্জি। মানে কোনো একটা সিস্টেম বা ডিভাইস, যেটাকে আমরা সেল বলেছিলাম, সেখানে যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিই তাহলে সেখানে কেমিক্যাল রিয়াকশন হতে পারে, বা উল্টোটাও হতে পারে, মানে কোনো একটা অন্য কোনো ডিভাইসে যেখানে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এবং তার মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছি। তো এই দুটো জিনিসই আমরা দুই ধরনের ডিভাইসে করতে পারি, দুটোকেই বলা হয় সেল। হ্যাঁ, তো সেই জিনিসটা আমরা আগের দিন বলেছিলাম। এবং তারপরে আমরা কি মানে ইলেকট্রোকেমিস্ট্রি পড়ার জন্য যে বেসিক জিনিসটা জানার দরকার ছিল সেটা হচ্ছে যে ইলেকট্রোলাইট এবং নন ইলেকট্রোলাইট। সেখানে ইলেকট্রোলাইট বলতে আমরা কি বলেছিলাম না, যে সাবস্টেন্স জলে দিলে বা কোনো একটা সলভেন্টে দিলে নিজেরা ভেঙে গিয়ে, মানে সাবস্টেন্স কম্পাউন্ড ভেঙে গিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ইলেকট্রোলাইট। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে এনএসিএলকে জলে যদি দেওয়া হয় তাহলে Na+ এবং Cl- ভেঙে যাবে, তাহলে সেটাকে আমরা একটা ইলেকট্রোলাইট বলতে পারি। উল্টোভাবে আমরা এটাও বলেছিলাম যে এমন আরও অনেক সাবস্টেন্স আছে যাদেরকে জলে দিলে তারা ডিসোসিয়েট করে না। তাহলে যারা ডিসোসিয়েট করে না, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে না, তাদেরকে আমরা নন ইলেকট্রোলাইট বলবো। যেমন আমরা এক্সাম্পল হিসেবে সুক্রোজ, গ্লুকোজ, তারপর প্রোপেন, বেনজিন, এই ধরনের সাবস্টেন্সকে যদি আমরা জলে দিই তাহলে দেখব যে এরা জলে ডিজলভ হতে চায় না এবং এরা আয়নে মানে বিভক্ত হয় না আর কি। তখন এদেরকে আমি নন ইলেকট্রোলাইট বলতে পারি, মানে এরা জলে দিলে আয়ন উৎপন্ন করছে না, তাহলে এরা হচ্ছে নন ইলেকট্রোলাইট। আচ্ছা, তারপরে আমরা ইলেকট্রোলাইটকে ক্লাসিফাই করেছিলাম দুটো ভাগে, একটা স্ট্রং ইলেকট্রোলাইট, একটা উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট কারা? যারা জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণ ভেঙে যায়, প্রায় সম্পূর্ণ ভেঙে যায়। যেমন NaCl, জলে দিলে অলমোস্ট অল NaCl ভেঙে গিয়ে Na+ এবং Cl- তৈরি করবে, তাহলে এদেরকে আমরা কি বলবো? স্ট্রং ইলেকট্রোলাইট। সিমিলারলি যখন আরও কিছু সাবস্টেন্স আছে যেগুলো আমরা জলে দিলে তারা ভাঙবে কিন্তু ফুললি বা অলমোস্ট ফুললি ডিসোসিয়েট করবে না, তারা পার্শিয়াল ডিসোসিয়েট করবে, মানে খুব অল্প পরিমাণে আমি যা নেব তার দেখা যাচ্ছে 1-2% মানে ডিসোসিয়েট করলো, 98%, 99% আর ডিসোসিয়েট থাকলো। তাহলে এই যে পার্শিয়ালি বা পার্টলি ডিসোসিয়েট করছে, কিন্তু করছে, এটা ইলেকট্রোলাইট। তাহলে এই যে অল্প পরিমাণ বা স্বল্প পরিমাণ যারা ডিসোসিয়েট করে তাদেরকে আমরা কি বলি না? উইক ইলেকট্রোলাইট। তার এক্সাম্পল হিসেবে আমরা বলেছিলাম যে অ্যাসিটিক অ্যাসিড একটা ভালো উইক ইলেকট্রোলাইটের এক্সাম্পল হতে পারে। তারপর এছাড়া NH4OH, হ্যাঁ, এরা সব উইক ইলেকট্রোলাইট। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমরা অসওয়াল্ড ডাইলিউশন ল দিয়ে যে যত আমি জল অ্যাড করব তত ডিগ্রি অফ ডিসোসিয়েশন তত বাড়বে, মানে সলিউশনে আয়নের সংখ্যা বাড়তে থাকবে, মানে যত আমি ডাইলিউট করবো, জল অ্যাড করবো বাইরে থেকে, তাহলে কনসেন্ট্রেশন কমতে থাকবে এবং ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়তে থাকবে। সেখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম যে K ডিসোসিয়েশন ইজ ইকুয়াল টু √Ka/C। সেখানে C এর সঙ্গে K ডিসোসিয়েশনের একটা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন পেয়েছিলাম। তাহলে C বাড়লে, মানে কনসেন্ট্রেশন বাড়লে ডিসোসিয়েশন কমবে, বা কনসেন্ট্রেশন কমলে মানে ডাইলিউট হলে ডিসোসিয়েশন বাড়বে। এই জিনিসটা আমরা আগের দিন আলোচনা করেছি। আচ্ছা, এই গেল হচ্ছে আগের দিন আমাদের পূর্বপাঠের মানে বিষয়। আচ্ছা, এইবার আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যে তিনটে ভাগে ভাগ করেছিলাম ইলেকট্রোকেমিস্ট্রির আগে, কন্ডাক্টেন্স, সেল থার্মোডাইনামিক্স এবং ইলেকট্রোলিসিস। তো আমরা প্রথমে কন্ডাক্টেন্স পার্টটা আমরা বুঝে নেব যে কন্ডাক্টেন্স পার্টটা কী, সেটা আমরা একটা পার্টে প্রথমে বুঝে নেব, তারপর আমরা বাকি সেল এবং ইলেকট্রোলিসিস ব্যাপারটা বুঝবো। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে কন্ডাক্টেন্স। দেখো, কন্ডাক্টেন্স ব্যাপারটা বুঝতে গেলে আগে আমাকে ওই ইলেকট্রোলিসিস যে ব্যাপারটা আমরা আগের দিন একটু ডিসকাস করেছিলাম সেটা আরেকবার একটু বলতে হবে, সেখান থেকে আমরা কন্ডাক্টেন্সের মধ্যে ঢুকে যাব। দেখো, ব্যাপারটা হচ্ছে যে কন্ডাক্টেন্স মানে কি? কন্ডাক্টেন্স মানে হচ্ছে মেজারমেন্ট অফ ফ্লো অফ চার্জ ইন হোল সলিউশন। কী দাঁড়ায়? মানে এটা কি আমি এক্সপ্লেন করছি। দেখো, কন্ডাক্টেন্স মানে হলো মেজারমেন্ট of flow of charge in whole solution.
হোল ইলেকট্রোলাইটিক সলিউশন। ইলেকট্রোলাইটিক সলিউশন, একটা ইলেকট্রোলাইটিক সলিউশনে যে চার্জগুলো উৎপন্ন হয় ডিসোসিয়েশনের ফলে, সেই চার্জগুলোর মুভমেন্ট বা ফ্লো সেইটা কত রেটে হচ্ছে বা কত ভালো হচ্ছে সেইটা মেজারমেন্ট করার যে টেকনিক, সেটাকেই বলা হয় কন্ডাক্টেন্স মেজারমেন্ট। কীভাবে করা হয়, যেমন ধর আমরা একটা জিনিস আমরা এখানে দেখবো, যখন আমরা যদি দেখি যে এরকম দেখো, ধর এরকম একটা বিকার আমি নিলাম, বিকারটা নেওয়ার পরে সেখানে কিছু আমি জল, ওয়াটার মলিকিউল সেখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এখানে দুটো ইলেকট্রোড, একটা হচ্ছে ক্যাথোড আর আরেকটা হচ্ছে অ্যানোড। আমরা এভাবে প্লেস করে দিলাম সলিউশনের মধ্যে, ডিপ করে দিলাম। তাহলে দেখো এরকম একটা ডিভাইস তৈরি হলো, যেখানে আমরা কি করলাম না, একটা বিকারের মধ্যে জল নিয়ে সেখানে কিছু সেখানে দুটো ইলেকট্রোড দিয়ে দিলাম। একটা ইলেকট্রোড যেটাকে আমি বলছি নেগেটিভ ইলেকট্রোড, মানে নেগেটিভ প্রান্তটার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, আর একটা পজিটিভ ইলেকট্রোড মানে পজিটিভ প্রান্তটার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। কি হবে না, এবার এই ডিভাইসটা রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি কিছু বাইরে থেকে NaCl অ্যাড করে দিলাম। তাহলে NaCl একটা কি ইলেকট্রোলাইট, তাহলে কি হবে না, জলে গিয়ে ওই NaClটা ভেঙে গিয়ে Na প্লাস Cl মাইনাস Na প্লাস Cl মাইনাস এইভাবে ভেঙে যাবে, তাই না? আচ্ছা, এবার কি হবে বলো তো, যখন আমি এই ডিভাইসটা অন করে দিলাম, তাহলে এখানে দেখো আমরা আগের দিন বলেছিলাম যে এই যে নেগেটিভ ইলেকট্রোড যেটা, সেটাকে আমরা কি বলি না, সেটাকে আমরা বলি ক্যাথোড। আর এই যে পজিটিভ ইলেকট্রোড যেটা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি অ্যানোড। ঠিক আছে, তাহলে এটা ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। এবার দেখো যখনই আমরা এই ডিভাইসটা অন করে দেবো তখন কি হবে, তখন যেটা হবে, তখন এই Na প্লাস যেটা, সেটা যেহেতু পজিটিভ, তাই জন্য ওর নেগেটিভ ইলেকট্রোডের দিকে ধাবিত হবে বা মুভ করবে, আর Cl মাইনাস যেটা নেগেটিভ, সেটা পজিটিভ ইলেকট্রোডের দিকে মুভ করতে চাইবে। ঠিক সিমিলারলি Na প্লাসটা এই দিকে, Cl মাইনাসটা এই দিকে, এরকমভাবে মুভ করতে চাইবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে জিনিসটা মুভ করবে, তাহলে এই যে মুভ করা বা ফ্লো করা, এইটা মেজার করার নামই হচ্ছে মানে মেজার করার টেকনিকই হচ্ছে, সেটাকে কীভাবে মেজার করবো না, কন্ডাক্টেন্স মেজারমেন্টের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, বা কন্ডাক্টিভিটি যেটাকে বলা হয়। আচ্ছা, এবার এই যে কন্ডাক্টেন্স যেটা হবে, মানে এর কন্ডাকশান যেটা হবে বা ফ্লো যেটা হবে, সেই ফ্লোটাকে একজন বাধা দিচ্ছে। কে সে না, দেখো এই যে সলিউশনের মধ্যে যে আয়নগুলো রয়েছে, এরা কি পজিটিভ চার্জ, এরা নেগেটিভ চার্জ। তাহলে দেখো এরা যখন সলিউশনে গেল, তারা ডিসোসিয়েট করেছে ঠিকই, কিন্তু এরা নিজেদের মধ্যে কিন্তু আবার ইন্টার আয়নিক ইন্টারঅ্যাকশান কিছুটা হলেও বজায় রাখতে চাইছে, মানে পজিটিভ আয়নগুলো নেগেটিভ আয়নকে অ্যাট্রাক্ট করতে চাইছে। তাহলে যখন এই পজিটিভ আয়নগুলো ক্যাথোডের দিকে মুভ করতে চাইবে, তখন এই Cl মাইনাস ওকে টেনে ধরে রাখতে চাইবে, আবার Cl মাইনাসটা যখন অ্যানোডের দিকে মুভ করতে চাইবে, তখন Na প্লাস ওকে টেনে ধরে রাখতে চাইবে। এই জিনিসটাই যে বাধা দেওয়া, এই বাধা দেওয়াটাকে বলা হয় কি, বাংলায় আমরা কি বলি, রোধ বা রেসিস্টেন্স। এবার এই যে রেসিস্টেন্সকে অতিক্রম করে এই আয়নগুলো কি করবে না, ক্যাথোড এবং অ্যানোডের দিকে মুভ করতে চাইবে বা কন্ডাক্ট করতে চাইবে। এই যে কন্ডাক্ট করা, এটাকে মেজার করা হয় কন্ডাক্টেন্সের মাধ্যমে, আর এই যে বাধা কতটা দিচ্ছে সেইটা মেজার করা হয়
রেসিস্ট্যান্সের মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে এই আয়নগুলোর মধ্যে ইন্টারাকশন যত বেশি হবে তত রেসিস্ট্যান্স বেশি হবে এই মুভমেন্টের, অপোজিট রেসিস্ট্যান্স যেটাকে বলা হয়। তাহলে যত বাধা তত তত মুভ করতে ও ভালো পারবে না, তার মানে কন্ডাক্টেন্স তার কমে যাবে। তাহলে কন্ডাক্টেন্স রেসিস্ট্যান্সের সঙ্গে কি হয়ে গেল? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ম্যাথমেটিক্যালি আমরা এটা জানি বা আগেও আমরা ছোটোবেলায় পড়েছি, সেটা এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে কন্ডাক্টেন্স ম্যাথমেটিক্যালি কন্ডাক্টেন্স যেটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল সি, তাহলে কন্ডাক্টেন্স যত রেসিস্ট্যান্স বাড়বে তত কমতে থাকবে। তাহলে কন্ডাক্টেন্স ইজ প্রপোর্শনাল টু 1/r, আর ফর রেসিস্ট্যান্স। আচ্ছা, বা এটাকে এখানে কনস্ট্যান্টের মানটা 1, তাহলে অ্যাকচুয়ালি আমরা এটাকে ইকুয়াল সাইনও দিতে পারি, মানে কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু 1/r, যেখানে আরটা কি? আর হচ্ছে রেসিস্ট্যান্স, ঠিক আছে, আর হচ্ছে কি? রেসিস্ট্যান্স। তাহলে কন্ডাক্টেন্স আর রেসিস্ট্যান্সের মধ্যে রিলেশন হচ্ছে অপোজিট, তার মানে রেসিস্ট্যান্স যত বাড়বে কন্ডাক্টেন্স তত কমতে থাকবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো এখানে যদি আমি ইউনিট নিয়ে একটু আলোচনা করি, তাহলে ইউনিট কি? আমরা দেখো ইলেকট্রিসিটি চ্যাপ্টারে যখন পড়েছি ফিজিক্সে বা ফিজিক্যাল সায়েন্সে, তখন আমরা জানি যে রোধ বা রেসিস্ট্যান্স তার ইউনিট কি? ইউনিট, রেসিস্ট্যান্সের ইউনিট হচ্ছে সেটা কত? ওহম। তাহলে এখানে দেখো রেসিস্ট্যান্স যদি ওহম হয় তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট কত হবে? দেখো এই কন্ডাক্টেন্স হবে কন্ডাক্টেন্সের ইউনিট হবে ওহম ইনভার্স, অথবা এটাকে বলা হয় MHO, মো, ওহম ইনভার্স বা মো। তাহলে ওহম যদি রেসিস্ট্যান্স হয় তাহলে তাকে ইনভার্স করলেই কি হয়ে যাবে? ওহম ইনভার্স, এটা হবে কন্ডাক্টেন্সের ইউনিট। এইটাকে জেনারেলি আমরা আরেকটা নামে বলি, সেটাকে হচ্ছে সাইমেন্স। তাহলে সাইমেন্স এটাকে আমরা এস দিয়ে ডিনোট করতে পারি। আচ্ছা, তাহলে সাইমেন্স হচ্ছে যে ওহম ইনভার্স যেটা, সেটাকে আমরা অল্টারনেটিভলি সাইমেন্স বলতে পারি। তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট আমাদের হয়ে গেল যে এটা হচ্ছে সাইমেন্স বা ওহম ইনভার্স। আচ্ছা, তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা গেল যে কোনো একটা ইলেকট্রোলাইটিক সলিউশনে যখন আমি দুটো ইলেকট্রোডকে প্লেস করব তখন ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে মুভ করবে এবং অ্যানায়নগুলো অ্যানোডের দিকে মুভ করবে। এই যে মুভ করাটাকে বলা হয় কন্ডাক্টেন্স, এবং এই মুভমেন্টে বাধা দেবে ওই সলিউশনে যে আয়নগুলো রয়েছে তারা একে অপরকে যে ইন্টারআয়নিক ইন্টারাকশন করছে, সেই ইন্টারাকশনের জন্য তারা একে অপরের থেকে দূরে চলে যেতে চাইবে না বা একজন আরেকজনকে মুভ করতে দেবে না। আবার এখানে এটাও সত্যি যে সলভেন্ট যেটা আছে, মানে ধরো জল, সেই জলকে ঠেলেও আয়নগুলোকে যেতে হচ্ছে, তাহলে সেখানে মিডিয়ামও একটা বাধা দেবে, মিডিয়ামকে ভেদ করে যেহেতু মুভ করতে হচ্ছে, তাহলে এই মিডিয়ামও একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করবে। এই টোটাল ওভারঅল যে রেসিস্ট্যান্স যেটা তৈরি হবে সেটা হচ্ছে আর, দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1/c বা c প্রপোর্শনাল টু 1/r। এবার দেখো যে এই যে জিনিসটা আমরা দেখলাম, সেখান থেকে আমরা এবার একটা জিনিস জানবো যে তাহলে এই কন্ডাক্টেন্স বাড়া বা কমা এই জিনিসটা তাহলে কখন কিসের উপর ডিপেন্ড করবে? শুধু কি মানে শুধুমাত্র কি আমরা ইন্টারআয়নিক ইন্টারাকশন বলেই ছেড়ে দিলেই হবে? তাহলে ইন্টারআয়নিক ইন্টারাকশনটা অ্যাকচুয়ালি কখন বেশি হয়? যত ইন্টারআয়নিক ইন্টারাকশন যত বাড়বে তত কন্ডাক্টেন্স কমবে। তাহলে ইন্টারআয়নিক ইন্টারাকশনটা বাড়বে কখন বা ইন্টারআয়নিক ইন্টারাকশনটা কমবে কখন, এটা আমাকে নির্ণয় করতে হবে। তার জন্য আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং
তোমার কন্ডাক্টিভ। তাহলে কি হবে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং কন্ডাক্টেন্স। প্রথমে আমরা জানবো যে অ্যাকচুয়ালি মানে পরপর আমরা সিকোয়েন্সিয়ালি জানবো যে কন্ডাক্টেন্সের উপর প্রভাবকারী ফ্যাক্টরগুলো কোনগুলো, সেটা আমি পরপর জানবো সিকোয়েন্সিয়ালি। এগুলো অনেক কিছু মাথা রাখার বিষয় আছে। আচ্ছা, আমরা একটা একটা করে জানি। দেখো, প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো কন্ডাক্টেন্স মাপতে গেলে যত দেখো সলিউশনে আয়নের সংখ্যা বেশি, সলিউশনে আয়নের সংখ্যা নাম্বার অফ আয়নস যত বাড়বে তত তার কন্ডাক্টেন্স নাম্বার অফ চার্জ মুভমেন্ট, নাম্বার অফ আয়নস যত বাড়বে তত চার্জ মুভমেন্ট বাড়বে, কন্ডাক্টেন্স। তাহলে আমরা প্রথম ফ্যাক্টর যেটা জানতে number of charges, number of charges, ওকে। তাহলে এটা হচ্ছে বা নাম্বার অফ চার্জ না বলে নাম্বার অফ আয়নস বলা যায়। নাম্বার অফ আয়নস যত বাড়বে তত আমাদের কন্ডাক্টেন্স বাড়বে। যদি কোনো সলিউশনে মনে করো 10টা আয়ন রয়েছে, তারা যা কন্ডাক্টেন্স তৈরি করবে, 100টা আয়ন থাকলে তার কন্ডাক্টেন্স অবভিয়াসলি বেশি হবে, তাই না? মুভমেন্ট অফ চার্জ বেশি হবে। আচ্ছা, এবার এটার এক্সাম্পল দেওয়া যাবে। যেমন ধরো তোমাকে বলা হলো যে একটা 1 মোল NaCl নেওয়া হলো মনে করো। আচ্ছা, 1 মোল NaCl থেকে আমরা কি পেতে পারি? যদি আমরা একে জলে দিই তাহলে আমরা কি পাবো? এটা পাবো সেটা হচ্ছে Na প্লাস পাবো, এটা কত পাবো? 1 মোল পাবো। আর Cl মাইনাস পাবো, সেটা কত পাবো? এটা 1। তাহলে 1 মোল NaCl থেকে 1 মোল Na প্লাস এবং 1 মোল Cl মাইনাস। ঠিক একই রকম ভাবে আমি যদি 1 মোল NaCl না নিয়ে আমি তার পরিবর্তে আমি আরেকটা নিই 1 মোল Na3PO4, এটাকে যদি H2 এর মধ্যে দেওয়া হয় তাহলে কি হবে? দেখো, এটাকে যদি জলে দেওয়া হয় ভেঙে যাবে, আর আয়নস যত বাড়বে তার কন্ডাক্টেন্স তত বেশি হবে। তাহলে আমরা এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে কন্ডাক্টেন্স কার বেশি হবে? কন্ডাক্টেন্স হবে B গ্রেটার দ্যান A, ওকে। তাহলে Na3PO4 এর কন্ডাক্টেন্স NaCl এর কন্ডাক্টেন্স থেকে বেশি হবে যদি আমরা মোল সংখ্যার একই নিই আর কি, ঠিক আছে? নাম্বার অফ আয়নস আমাদের যেহেতু Na3PO4 এ বেশি হচ্ছে। এটা গেল ফ্যাক্টর 1, ঠিক আছে। এবার ফ্যাক্টর 2 যেটা, সেটা কি হবে? দেখো, ফ্যাক্টর 2 হচ্ছে নেচার অফ ইলেকট্রোলাইট। আচ্ছা, ফ্যাক্টর 2 কখন ইউজ করব? যখন দেখা যাবে ফ্যাক্টর 1 দিয়ে আমি ব্যাখ্যা করতে পারছি না, তখন আমি ফ্যাক্টর 2 ইউজ করব। আমি সিকোয়েন্সিয়ালি তোমাকে ইউজ করতে হবে আর কি। কখনো আগে ফ্যাক্টর 2 ইউজ করে তারপর ফ্যাক্টর 1 চেক করলে হবে না। তাহলে এখানে দেখো, কন্ডাক্টেন্স অলওয়েজ মাথা রাখবে
স্ট্রং ইলেকট্রোলাইট যারা, স্ট্রং ইলেকট্রোলাইট তাদের কন্ডাক্টেন্স অবভিয়াসলি গ্রেটার দেন হবে উইক ইলেকট্রোলাইটের থেকে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট যারা তাদের কন্ডাক্টেন্স উইক ইলেকট্রোলাইটের থেকে বেশি হবে, কারণ স্ট্রং ইলেকট্রোলাইটগুলো কী হয়, তাদেরকে আমরা আগের দিনই বলেছি যে স্ট্রং ইলেকট্রোলাইটগুলো জলে দিলে তারা প্রায় সম্পূর্ণ ভেঙে যায়, তবে নাম্বার অফ আয়ন্স এটা বেশি তৈরি করে। কিন্তু উইক ইলেকট্রোলাইটগুলো কী হয়, উইক ইলেকট্রোলাইটগুলো কম পরিমাণ ভাঙে, তাহলে তারা সলিউশনে আয়নের সংখ্যা কম তৈরি করবে। তাহলে নাম্বার অফ আয়ন্স উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যেহেতু কম সলিউশনে, তাহলে তাদের অবভিয়াসলি কন্ডাক্টেন্স কম হবে, কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কন্ডাক্টেন্স বেশি হবে, কারণ তার আয়ন সংখ্যা ইন সলিউশন অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু উইক ইলেকট্রোলাইট। ওকে, তাহলে এখান থেকে এটা বলা যায়। তাহলে যেমন ধরো তোমাকে আমি যদি বলি যে ধরো মনে করো যে কোশ্চেন, এখানে কোশ্চেন আকারে বলা যেতে পারে যে আচ্ছা যদি বলা হয় যে হাইয়েস্ট কন্ডাক্টেন্স এইগুলোর মধ্যে কার কার বেশি, সেখানে ধরো তোমাকে বলা হলো 1 নম্বর 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড, 2 নম্বর বলা হলো 0.1 মোলার গ্লুকোজ, 3 নম্বর বলা হচ্ছে 0.01 মোলার বেঞ্জোইক অ্যাসিড C6H5COOH, আর 4 নম্বর বলা হলো 0.1 মোলার HCl। তাহলে তুমি কাকে বেশি কন্ডাক্টেন্স আছে বলবে, কোন সলিউশনটা, অ্যাকোয়াস সলিউশন সবগুলো। দেখো যে এখানে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে এখানে যদি আমরা গ্লুকোজ বলি, গ্লুকোজ, এই গ্লুকোজটা তো একটা নন ইলেকট্রোলাইট, তাই না? এটা যদি জলে দিই তাহলে এটা তো কোনো রেসপন্সই করবে না, তো আয়নই তৈরি করবে না। আচ্ছা, এর বাকি যে দেখো 3টে আছে তার মধ্যে দেখো অ্যাসিটিক অ্যাসিড যদি দেখি, অ্যাসিটিক অ্যাসিড কী হবে, অ্যাসিটিক অ্যাসিডের জলে দিলে এটা হচ্ছে কি, সরি, অ্যাসিটিক অ্যাসিড জলে দিলে এটা ভাঙবে, মানে এটা ইলেকট্রোলাইট কিছু ভাঙবে, CH3COO মাইনাস প্লাস H প্লাস। সিমিলারলি এটাকে যদি দেওয়া হয় তাহলে এটাও ভাঙবে, এটা হচ্ছে C6H5COO মাইনাস প্লাস H প্লাস। আচ্ছা, নিচে যেটা আছে এটা জলে দিলে দেখো HCl, আমরা আগের দিনও বলেছিলাম যে HCl ভাঙবে, ভেঙে কি তৈরি করবে, H প্লাস আর Cl মাইনাস। কিন্তু মাথা রাখবে যে এই 3টে জিনিসের মধ্যে আমরা আগের দিনের যে কনসেপ্ট পড়েছি তাতে যে তোমাদের জ্ঞান হয়েছে তাতে তোমরা বুঝতে পেরেছো যে অ্যাসিটিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড, এই যে অর্গানিক অ্যাসিডগুলো রয়েছে, এই অ্যাসিডগুলো হচ্ছে উইক অ্যাসিড বা উইক ইলেকট্রোলাইট, উইক অ্যাসিড বা উইক ইলেকট্রোলাইট। সিমিলারলি এটাও তাই, উইক ইলেকট্রোলাইট। তাহলে এই যে দুটো জিনিস তুমি দেখতে পাচ্ছ, এই দুটো জিনিস হচ্ছে কি উইক ইলেকট্রোলাইট। কিন্তু আমরা যদি এটাকে দেখি, এটা হচ্ছে কি একটা স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে দেখো যে HCl হচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোলাইট, কিন্তু বাকি এই যে দুটো সেটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। তাহলে আমরা একটু আগেই বললাম যে যখন তুমি দেখছো এখানে দেখো মোলারিটি সেম আছে, সেম আছে, সেম আছে, তাহলে হিসাব করতে কোনো অসুবিধাই নেই। এটা নয়, এটা আচ্ছা দেখো মোলারিটি যেহেতু এই দুটো সেম আছে, এটা তো আরও কম, অবভিয়াসলি কম মানে কম আয়ন দেবে, এটা ঠিকই। আর এইটা দেখো HCl এর ক্ষেত্রে স্ট্রং ইলেকট্রোলাইট, যখনই দেখছো স্ট্রং ইলেকট্রোলাইট হয়ে যাচ্ছে তাহলে তোমার কী করতে হবে, এইটা সবচেয়ে বেশি আয়ন তৈরি করবে, ফলে এর কন্ডাক্টেন্স 4 জনের মধ্যে সবচেয়ে বেশি হবে। ক্লিয়ার? তাহলে এটা আমি তখনই ইউজ করতে পারবো যখন আমাদের প্রথম রুল, মানে প্রথম যে পয়েন্টটা যেটা আমরা বলছিলাম যে নাম্বার অফ আয়ন্স পার মলিকিউল, সেটা যখন আমরা করতে পারছি না, তখন নাম্বার অফ আয়ন্স পার মলিকিউল তো দুটো দুটো করেই হচ্ছে, তাহলে আমরা প্রথম রুল দিয়ে বলতে পারছি না।
তখন আমরা এই সেকেন্ড রুলটা ইউজ করব বা সেকেন্ড ফ্যাক্টরটা ইউজ করব আমরা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল যে যদি স্ট্রং ইলেকট্রোলাইট আমরা পাই তাহলে সেক্ষেত্রে স্ট্রং ইলেকট্রোলাইটের কন্ডাকটেন্স উইক ইলেকট্রোলাইটের থেকে বেশি হবে। তাহলে এটা লিখে নাও। আচ্ছা, তাহলে এখানে দেখো আগে এটা লিখে দাও এখানে যে সেকেন্ড ফ্যাক্টরটা তখন লিখতে পারবো তখন এটা when number of ions সেম, এইটা যখনই হবে তখন আমরা এটা ইউজ করতে পারবো। মানে নাম্বার অফ আয়ন্স যখন দেখবো এখানে কেন আলাদা হচ্ছিল, এখানে দুটো আর এখানে চারটে, নাম্বার অফ আয়ন্সের পার্থক্য হয়ে যাচ্ছিল, তখন আমরা এটা দিয়ে বলছি। কিন্তু এখানে যে এক্সাম্পলটা আমরা লিখলাম দেখো নাম্বার অফ আয়ন্স আলাদা, একই নাম্বার অফ আয়ন্স একই, তাই নাম্বার অফ আয়ন্স যখন একই হয়ে যাবে তখন আমরা প্রথম রুল দিয়ে বলতে পারছি না, তখন আমরা আবার সেকেন্ড ফ্যাক্টরটা লিখলাম। সেখানে আমরা বললাম যে স্ট্রং ইলেকট্রোলাইট যদি হয় স্ট্রং ইলেকট্রোলাইটের কন্ডাকটেন্স উইক ইলেকট্রোলাইটের কন্ডাকটেন্সের থেকে বেশি হয়। ওকে, আচ্ছা এই হয়ে গেল ব্যাপার। আচ্ছা ওকে, এবার দেখো যখন আমরা প্রথম দুটো এফেক্ট দিয়ে বলতে পারছি না তখন আমরা দেখো আবার তৃতীয় এটা নিয়ে আসবো আর কি, তৃতীয় ফ্যাক্টরটা নিয়ে আসবো। দেখো তৃতীয় এফেক্টটা কী বলা হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, তৃতীয়টা বলা হচ্ছে যে conductance is proportional to 1 by charge on ions. ওয়ান বাই চার্জ অন আয়ন্স। ভালো করে খেয়াল করো, চার্জ অন আয়ন্স মানে একটা আয়নের মাথায় কতটা চার্জ থাকে সেই অ্যামাউন্ট, সেই চার্জের অ্যামাউন্টের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে চার্জ যত বাড়বে তত তার, দেখো কেন হবে এটা, মানে যখন চার্জ যত বাড়বে, ধরো মনে করো যে একজনের মাথায় 1+, একজনের মাথায় 2+, একজনের মাথায় 4+, তাহলে কি হবে না, যে 4+ চার্জ পজিটিভ চার্জ তাই কী করবে, তাকে ওই যে সলভেন্ট ওয়াটার মলিকিউল না, তাকে ভীষণভাবে মানে বেশি মানে জোরালোভাবে তাকে আয়ন ডাইপোল ইন্টারাকশনের মাধ্যমে তাকে ধরে রাখবে, তাকে ঘিরে রাখবে। হ্যাঁ, তার মানে +4 চার্জ ধরো, আর জলের যে নেগেটিভ প্রান্ত আছে অক্সিজেনের, সেই নেগেটিভ প্রান্ত দিয়ে একে হেভিলি টাইট করে ধরে রাখবে, ফলে তাকে মুভ করতে দেবে না। তাহলে কন্ডাকটেন্স কী হয়ে যাবে, তার কন্ডাকটেন্স কমে যাবে। তাই জন্য কোনো একটা আয়নের মাথায় যদি চার্জের অ্যামাউন্ট বাড়ে তাহলে কন্ডাকটেন্স কিন্তু অটোমেটিক্যালি কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে একটা থার্ড ফ্যাক্টর। কখন ইউজ করবো এটা, তখনই ইউজ করবো যখন আগের ফ্যাক্টর দুটো দিয়ে আমি ব্যাখ্যা করতে পারছি না, মানে when number and nature same, নাম্বার অ্যান্ড নেচার যখন সেম হবে তখনই আমরা একমাত্র এই ফ্যাক্টরটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আগের দুটো আমি পরপর সিকোয়েন্সিয়ালি আমাকে চেক করতে হবে, প্রথম দুটো দিয়ে যখন বলতে পারবো না তখন আমাকে এই ফ্যাক্টরটা নিয়ে আসতে হবে। যেমন ধরো এক্সাম্পল আমি তোমাকে বলছি, আচ্ছা দেখো ধরো বললো তোমাকে 1 মোল Na+, আচ্ছা 1 মোল ধরো মনে করো Ca2+, আচ্ছা 1 মোল Al3+, আর 1 মোল জার্কোনিয়াম 4+। ঠিক আছে, তাহলে এই চারটের মধ্যে তোমাকে যদি বলা হয় কন্ডাকটেন্স কার বেশি, কোন আয়নের কন্ডাকটেন্স বেশি, তাহলে তুমি কী বলবে? দেখো পরিষ্কার বুঝতে পারছো যে আমরা যখন দেখছি চার্জ, আচ্ছা পরিমাণ তো একই দেখতেছো 1 মোল, যখন চার্জ বাড়ছে তখন কী হবে না, চার্জ অন আয়ন বাড়ছে, তাহলে কন্ডাকটেন্স কী হবে, তার কমে যাবে। তাহলে এখানে সবচেয়ে কম কন্ডাকটেন্স হবে কার, জার্কোনিয়াম 4+। তাহলে কন্ডাকটেন্স সবচেয়ে বেশি হবে যার চার্জ মাথায় কম, সেখান থেকে যার চার্জ সবচেয়ে বেশি তার কন্ডাকটেন্স কম হবে।
তাহলে এটা তখনই ইউজ করবো যখন আমাদের নাম্বার এবং নেচার এগুলো সেম, সেগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারছি না, তখনই আমরা এই ফ্যাক্টরটাকে ইউজ করবো। ক্লিয়ার? আচ্ছা বেশ। আচ্ছা, যখন এর পরেও যখন আমরা বলতে পারবো না, মানে 3টে ফ্যাক্টর দিয়েও যখন বলতে পারছি না, তখন 4 নম্বর ফ্যাক্টর আমাদের আনতে হবে। আচ্ছা, 4 নম্বর ফ্যাক্টরে কী বলা হয়েছে? 4 নম্বর ফ্যাক্টরে যখন ওই প্রথম 3টে ফ্যাক্টর ফেলড হয়ে গেল, তখন 4 নম্বর ফ্যাক্টরে বলা হচ্ছে যে কন্ডাক্টেন্স is proportional to size of naked ions। ঠিক আছে, দেখো সাইজ অফ naked ions তার সঙ্গে কি হচ্ছে, এটা না প্রপোর্শনাল হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না প্রপোর্শনালটা কি হচ্ছে, দেখো naked ion বলতে কি, এই জিনিসটা কেন হচ্ছে দেখো। তোমাকে ধরো naked ion বা এটাকে আমরা বলতে পারি গ্যাসিয়াস আয়ন। গ্যাসিয়াস আয়ন্স, naked ions or gaseous ions। আচ্ছা, কি ব্যাপারটা খেয়াল করো, আমরা যখন কোনো ইলেকট্রোলাইটকে জলে দিই তখন কি হয় জানো তো, মানে ধরো আমি তোমাকে একটু বলি, যেমন ধরো আমি NaCl-কে যদি আমি জলে দিই তাহলে কি হবে, যেটা হবে সেটা হচ্ছে এটা ভেঙে যাবে Na+ এবং Cl-। যেমন যেহেতু সেপারেশন অনেক বেড়ে যায়, তাই জন্য এটাকে আমরা লিখবো গ্যাসিয়াস। এটা কখন ছিল, এটা সলিড ছিল, সলিড থেকে গ্যাসিয়াস হলো। এবার এই অবস্থায় যে Na+ যেটা তৈরি হলো সেটা চার্জ স্পিসিস তৈরি হলো, আর আমরা জানি চার্জ স্পিসিস স্টেবল নয়, তাই তো? তখন কি হয়, তখন এই যে ওয়াটার মলিকুলগুলো আছে না, এই ওয়াটার মলিকুলগুলো তাকে ঘিরে ধরে একটা আয়ন ডাইপোল ইন্টারাকশনের মাধ্যমে। কিভাবে না, Na+ যেটা আছে না, এ তো পজিটিভ চার্জ, আর জলের ক্ষেত্রে আমরা জানি যে ওয়াটার হচ্ছে একটা ডাইপোলার, যেখানে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাহলে ওর মাথায় ডেল্টা মাইনাস, আর এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস। তাহলে কী হবে, এটা যেহেতু একটা ডাইপোলার স্পিসিস, তাই জন্য এই যে সোডিয়াম প্লাসের চারিদিকে এই ডাইপোলের কোন পোলটা আসবে, নেগেটিভ পোলটা, মানে অক্সিজেন সাইডটা। তাহলে অক্সিজেন সাইডটা যদি আসে তাহলে কী হবে, এরকমভাবে এইটা, ঠিক আছে, এইটা হয়ে গেল Na+কে ঘিরে ধরলো। এইটাকে বলা হয় হাইড্রেশন অফ Na+। এটাকে লেখা হয় Na+ অ্যাকুয়াস ব্র্যাকেটে দিয়ে। ঠিক আছে, এটাকে বলা হয়। সিমিলারলি আমরা Cl- এর ক্ষেত্রেও সেম সিচুয়েশন দেখতে পাবো, যে এখানে Cl- যেহেতু এটা অ্যানায়ন, তাহলে এর চারিদিকে কি আসবে, ডাইপোলের পজিটিভ সাইডটা, মানে H, এরকমভাবে এরকমভাবে ঘিরে ধরবে। তাহলে এরকমভাবে যদি ঘিরে ধরে তাহলে এটাকে কী বলা হবে, এটাকে বলা হবে হাইড্রেশন অফ Cl-। এটাকেও আমরা অ্যাকুয়াস এইভাবে লিখি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ওই জাস্ট এই পিকচারটাকে আমরা এইভাবে Na+ অ্যাকুয়াস এবং Cl- অ্যাকুয়াস এইভাবে লিখি। এবার তুমি খেয়াল করো যে যখন গ্যাসিয়াস অ্যাটম ছিল সেখান থেকে যখন হাইড্রেটেড হয়ে গেল, তখন তার সাইজটা দেখো, ইফেক্টিভ সাইজ বলতে আমরা তখন এটাকে এই পুরোটাকে বুঝবো, এটা নয়। কিন্তু যখন এটা গ্যাসিয়াস স্টেটে বা ন্যাকেড অবস্থায় রয়েছে, তখন এইটা শুধুমাত্র Na+-এর সাইজ। তাহলে আমাদের দেখো এইটা হচ্ছে ন্যাকেড আয়ন আর এইটা হচ্ছে হাইড্রেটেড আয়ন। তাহলে সাইজ যদি বলা হয় যে সাইজ অলওয়েজ, ধরো মনে করো Na+ অ্যাকুয়াস বা হাইড্রেটেড গ্রেটার দ্যান অলওয়েজ হবে Na+ গ্যাসিয়াস, এটা সবসময়। সিমিলারলি Cl- অ্যাকুয়াস গ্রেটার দ্যান হয়ে যাবে Cl- গ্যাসিয়াস, তাই তো? তাহলে সবসময় মনে রাখবে যে যখন জল ঘিরে ধরে বা হাইড্রেটেড হয়, তখন তার এফেক্টিভ সাইজটা বেড়ে যায়। ঠিক আছে, এবার এই হাইড্রেটেড হওয়াটা ডিপেন্ড করে যে তার সাইজ, তার গ্যাসিয়াস আয়নের সাইজ কত।
তার মানে টেন্ডেন্সি টু বি হাইড্রেটেড সেটা কি হবে? প্রপোর্শনাল টু, বলো প্রপোর্শনাল টু কি হবে না, যত নেকেড সাইজ যত ছোট হবে তার পোলারাইজিং পাওয়ার, তত জলকে টানার ক্ষমতা তত বাড়বে, তাহলে তার হাইড্রেশন বাড়বে। মানে নেকেড সাইজ যত কম হবে, সাইজ অফ নেকেড আয়নের সাইজ যত কম হবে তত তার হাইড্রেশন কি হবে, তত বেশি হবে। ঠিক আছে, তাহলে নেকেড আয়নের সাইজ যত ছোট হবে তার হাইড্রেশন তত বেশি হবে। তার মানে যত হাইড্রেশন হবে তার সাইজ তত বাড়বে। তার মানে যত ছোট আয়ন তার হাইড্রেশন বেশি, তার মানে হাইড্রেট সাইজ তার তত বেশি। তাহলে সেখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে যদি তোমাকে বলা হয় যে আচ্ছা লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস এই তিনজনের সাইজের অর্ডার কি গ্যাসিয়াস স্টেটে বা ন্যাকেড অবস্থায়, তাহলে তুমি বলতেই পারো যে গ্যাসিয়াস বা ন্যাকেড অবস্থায় তার সাইজটা কি হবে, এটা ন্যাকেড সাইজ। হাইড্রেটেড সাইজ সাইজ কত হবে, হবে যে যত ছোট তার হাইড্রেশন বেশি, মানে হাইড্রেট সাইজ তার তত বড়। তারপরে দেখো লিথিয়াম অ্যাকুয়াস বা হাইড্রেটেড, এটা যেহেতু ছোট নেকেড সাইজ, তার মানে অনেক বেশি জলকে অ্যাট্রাক্ট করবে, তাহলে তার এফেক্টিভ সাইজটা অনেক বেড়ে যাবে, তাহলে এর অ্যাকুয়াস সাইজটা বা হাইড্রেট সাইজটা সবচেয়ে বড় হবে। আর কে প্লাস এদের মধ্যে সবচেয়ে বড়, তাদের হাইড্রেশন কম হবে, তাহলে তার হাইড্রেট সাইজটা কমে যাবে। তাহলে কে প্লাস সবচেয়ে মিনিমাম হবে আর Na প্লাসটা মাঝখানেই থাকবে। তাহলে দেখো যে যত এফেক্টিভ সাইজ বাড়ছে, দেখো লিথিয়ামের সবচেয়ে এফেক্টিভ সাইজ বেশি, তাহলে এবার সলিউশনে যদি এ থাকে আর সলিউশনে যদি এরা থাকে, তাহলে সবচেয়ে সহজে মুভ করতে পারবে কে? সলিউশনে যখন থাকবে তখন কোন সাইজটা আমরা নেব? তখন এফেক্টিভ সাইজটাই নেব, মানে আমরা হাইড্রেটেড সাইজটাকেই নেব। তাহলে জলীয় দ্রবণে যখন এরা থাকবে তখন লিথিয়াম প্লাস যেহেতু তার এফেক্টিভ সাইজটা অনেক বড়, তাহলে এরা জলের মধ্যে দিয়ে মুভ করতে অত পারবে না, ফলে এর মুভমেন্টটা কী হয়ে যাবে, স্লো হয়ে যাবে, এর রেসিস্ট্যান্স অনেক বেশি হয়ে যাবে, ফলে এর কন্ডাক্টেন্স কমে যাবে। তার মানে এখানে আমরা যদি কন্ডাক্টেন্সের প্রশ্ন বলি, কন্ডাক্টেন্স সবচেয়ে বেশি কার হবে, যে সাইজে ছোট, তার মানে এফেক্টিভ সাইজ যার ছোট, এফেক্টিভ সাইজ ছোট কার, তাহলে এটা, তাহলে এফেক্টিভ সাইজ যার ছোট তার কন্ডাক্টেন্স সবচেয়ে বেশি হবে। কিন্তু এফেক্টিভ সাইজ লিথিয়ামের কি আছে, বড়। যার এফেক্টিভ সাইজ বড় তার নেকেড সাইজ ছোট, তাই না? নেকেড সাইজ ছোট, তাহলে তুমি দেখো যে তুমি নেকেড সাইজ সবচেয়ে ছোট কার, এটার। তাহলে দেখো লিথিয়াম প্লাস গ্যাসিয়াস Na প্লাস, যদি আমরা নেকেড সাইজের রেসপেক্টে বলি গ্যাসিয়াস, তাহলে কে প্লাস গ্যাসিয়াস, এটা হচ্ছে না? তাই দেখো নেকেড সাইজ যার ছোট হয় তার কন্ডাক্টেন্সও, আমরা তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে আমাদের এত হিসেব করার দরকারই নেই, তাহলে আমরা এখান থেকে যেটা পেয়ে গেলাম, নেকেড সাইজ যত যার বেশি হবে তার কন্ডাক্টেন্স বেশি হবে। তাহলে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের মধ্যে কার কন্ডাক্টেন্স বেশি হবে, যার নেকেড সাইজ বড়। নেকেড সাইজ বড় কার, পটাশিয়াম, কিন্তু অ্যাকুয়াস সাইজ কিন্তু আবার ছোট।
বড় তার কন্ডাক্টেন্স বেশি। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা কখন ইউজ করব আমরা? এটা ইউজ করব যখন আমাদের ওই 1, 2 আর 3 এই ফ্যাক্টর তিনটে সেম, মানে when number, nature and charge সেম। এই তিনটে যখন সেম হয়ে যাবে তখনই আমি এই 4 নম্বর ফ্যাক্টরটা ইউজ করতে পারবো, তার আগে না। মানে আমি খুব ইরেগুলারলি মানে ব্যাপারটাকে অ্যান্সার করলে হবে না, প্রথমে আমি এটাকে ব্যবহার করলে হবে না। প্রথমে আমাকে ওই আগের তিনটে ফ্যাক্টর প্রথম থেকে পরপর সিকোয়েন্সিয়ালি চেক করতে করতে আসতে হবে। যখনই আমরা দেখবো যে প্রথম তিনটে হচ্ছে না, তখন আমরা এই 4 নম্বরে আসবো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে 4টে হয়ে গেল পয়েন্ট। তাহলে আমাদের 4টে পয়েন্ট যদি হয়ে যায় তাহলে আমাদের সিকোয়েন্স কি হচ্ছে, আমি একটু লিখে দিই এখানে, যে প্রায়োরিটি সেটা হলো যে প্রথমে আমি কি দেখব, প্রথমে আমি দেখব নাম্বার অফ আয়ন্স। তার প্রায়োরিটি সবচেয়ে বেশি, 1 নম্বর। তারপর আমরা কি দেখব, নেচার, নেচার অফ ইলেকট্রোলাইট। আচ্ছা, তারপর যদি তা না হয় তাহলে কি দেখব, তারপর আমরা দেখব চার্জ অন আয়ন্স। আর 3 নম্বরে যখন হবে না তখন আমরা 4 নম্বর হিসেবে আনবো হচ্ছে সাইজ অফ নেকেড আয়ন্স। ঠিক আছে, নেকেড আয়ন্স। তাহলে এই হয়ে গেল তোমার টোটাল প্রায়োরিটি অর্ডার। হ্যালো, এটা কি? এই প্রায়োরিটি তোমাকে দেখতে হবে যে আমরা কিভাবে কন্ডাক্টেন্স কার বেশি কার কম এটাকে আমরা মানে চেক করব, সেটা আমরা এইভাবে ইয়ে করবো আর কি, মানে ফলো করবো আর কি। ঠিক আছে। আচ্ছা, ধরো তোমাকে আমি একটা কোশ্চেন দিই এখান থেকে, বলছে যে অ্যারেঞ্জ increasing order of conductance of the following given examples. Of the following given examples for 1 molar each. আচ্ছা, সেখানে 1 নম্বর বলছে যে AlCl3 অ্যাকুয়াস। 2 নম্বর বলছে MgCl2 অ্যাকুয়াস। 3 নম্বর বলছে CsCl অ্যাকুয়াস। তাহলে তিনটে যে আছে এই তিনটের তোমাকে চেক করতে হবে যে এরা কন্ডাক্টেন্সের অর্ডারটা কী হবে। দেখো, প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা যেটা বলেছি প্রথমে নাম্বার অফ আয়ন্স দেখব, তারপর যদি না হয়ে যায় তো ভালো, আর নয় তো নেচার অফ ইলেকট্রোলাইট দেখব, তারপর চার্জ অন আয়ন দেখব, তারপর এটা দেখব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে কী হচ্ছে না, এখানে দেখো যে প্রথমে আমরা যদি এটা দেখি তাহলে এটা কী পাচ্ছি আমরা, এখান থেকে দেখো Al3+ আর 3Cl- হবে, মানে কটা আয়ন হবে, এখান থেকে 4টে আয়নস আমি পাবো। হ্যাঁ, সব 1 মোলার করে একই কনসেন্ট্রেশন দিয়েছে, তাহলে 4টে আয়নস আমরা এখানে পাবো। এখানে কটা পাবো, এখানে পাবো দেখো Mg আর Cl2, মানে 3টে Mg2+ আর 2Cl-, তাহলে 3 আয়নস আমরা এখানে পাবো। আর CsCl কী হবে, CsCl এর ক্ষেত্রে আমরা 2টো আয়নস পাবো। এবার ধর এর সঙ্গে আমি আর একটা জুড়ে দিই, তাহলে দেখো ডি সেটা হচ্ছে
গ্লুকোজ, এটা কত হবে ওয়াস। আচ্ছা এখান থেকে আমরা দেখো গ্লুকোজের ফলে আমি আরেকটা জিনিস লিখি, এটা মনে করো তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডকে ভাঙলে এখান থেকে আমরা দুটো আয়নসি পাবো, ঠিক আছে, দুটো আয়নসি পাবো। তাহলে অর্ডার অফ কন্ডাক্টেন্স কী হবে, অর্ডার অফ কন্ডাক্টেন্স যেটা হবে সেটা হচ্ছে দেখো যে এরা তিনজনই, দেখো আমি যদি নাম্বারের বেসিসে দেখি প্রথমে, তাহলে নাম্বারের বেসিসে 4 3 2 এরা দুজন দুটো দুটো করে, তাহলে নাম্বারের বেসিসে যদি করি তাহলে আমাদের কন্ডাক্টেন্স হবে, দেখো কন্ডাক্টেন্স হবে, দেখো এ 4টে আয়ন তৈরি করেছে তাহলে এর সবচেয়ে বেশি হবে, তারপর বি, তারপর সি আর ডি। আচ্ছা এবার সি আর ডি এর মধ্যে দেখো নাম্বার অফ আয়ন্স দিয়ে হচ্ছে না, তাহলে আমরা কী দেখবো নেচার। তো নেচারে আমরা কি দেখছি, নেচারে এটা হচ্ছে কি স্ট্রং, আর এটা কি উইক। তাহলে অ্যাসিটিক অ্যাসিড একটা উইক ইলেকট্রোলাইট আর সিএসসিএল হচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোলাইট, তাহলে অবভিয়াসলি সিএসসিএল যেটা স্ট্রং ইলেকট্রোলাইট তার কন্ডাক্টেন্স অ্যাসিটিক অ্যাসিড থেকে বেশি হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে আমরা সিকোয়েন্সিয়ালি ব্যাপারটাকে দেখতে পারি যে প্রথমে আমরা নাম্বার অফ আয়ন্স, তারপর আমরা নেচার দেখব, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, দেখো আরেকটা ফ্যাক্টর তুমি লিখতে পারো, এটা মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারো অনেক সময়, এটা আলাদা করে ধরো, এটা 5 নম্বর, যে টেম্পারেচার যত বাড়বে, টেম্পারেচার বাড়লে কি হয়, টেম্পারেচার যদি বেশি হয় কোনো সলিউশনে, একটা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে, ওই একই সলিউশন 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে।
বেশি দেখাবে দেন আদার আয়ন্স। হ্যাঁ, 100টা ধরো মনে করো H প্লাস আছে, 100টা Na+ আছে, তাহলে অবভিয়াসলি H প্লাসের কন্ডাক্টেন্স Na+-এর থেকে বেশি হবে। এই ঘটনাটাকে বলা হয় গ্রথাস এফেক্ট। হ্যাঁ, এটাকে কি বলা হয়? গ্রথাস এফেক্ট। গ্রথাস এফেক্ট, গ্রথাস এফেক্ট। হ্যাঁ, আচ্ছা, সেই গ্রথাস এফেক্টটা কি অ্যাকচুয়ালি আমি একটু বলি। হ্যাঁ, মানে ছোট করে একটু বলি। ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে সলিউশনে ধরো আমরা জলকে যদি আমি দেখি তাহলে জল কেমন, দেখো জল কীরকমভাবে থাকে। এই যে ধরো জলকে আমি এইভাবে লিখছি, আচ্ছা এইটা মনে করো একটা জল এইভাবে পরপর সলিউশনের মধ্যে রয়েছে। এবং জল কীভাবে থাকে আমরা সবাই জানি যে জল হাইড্রোজেন বন্ডেড থাকে। মানে এই যে জলের যে অক্সিজেনটা আছে আর হাইড্রোজেনটা আছে, এরা কি করে, এরা হাইড্রোজেন বন্ডেড করে থাকে, এইভাবে হাইড্রোজেন বন্ডেড অবস্থায় থাকে। ঠিক আছে, এইভাবে হাইড্রোজেন বন্ডেড থাকে। আচ্ছা, এইবার ধরো সলিউশন জল তো নিউট্রাল, এবার জলের মধ্যে তুমি একটু H+ দিয়ে দিলে, মানে অ্যাসিড দিয়ে দিলে, তাহলে কী হবে? যেটা হবে সেটা হচ্ছে জলের মধ্যে একটু তুমি H+ অ্যাড করে দিলে জলের মধ্যে কী হবে? H+ বেড়ে যাবে। হ্যাঁ, জলের মধ্যে জল তো প্রথমে নিউট্রাল ছিল, কিন্তু জলের মধ্যে তুমি কিছু মানে অল্প পরিমাণ H+ তুমি দিয়ে দিলে, তাহলে H+ দিলে যেটা হবে সেটা হচ্ছে এই যে লোন পেয়ার যেটা আছে না, এই লোন পেয়ার আর এই H+ এখানে অ্যাট্রাক্টেড হয়ে এর সঙ্গে জুড়ে যাবে। যখনই জুড়ে যাবে তখন এই অক্সিজেনের কটা হয়ে যাবে, দুটো হাত ছিল, আরও একটা হাত বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আর একটা হাত, এই যে হাতটা আছে এই হাতটা দুর্বল হয়ে যাবে। মানে এটা যখন এখানে বন্ড করতে চাইবে তখন এই হাতটা কী হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। কারণ এইটা দেখো, এটা অলরেডি এখানে একটা ইন্টারাকশনের মাধ্যমে আছে, ফলে কী হবে? এই বন্ডটা ব্রেক করে গিয়ে এটা আবার এইখানে চলে যাবে H+ হিসেবে। তাহলে এটা কী হিসেবে যাবে? H+ হিসেবে যাবে। আবার যখন এটা এখানে জুড়ে যাবে তখন এখানে আবার এই জলটার এই 3টে হাত হয়ে যাচ্ছে, ফলে এ যখন জুড়ে যাবে তখন এই বন্ডটাকে ব্রেক করে দেবে, দিয়ে এটাকে আবার H+ হিসেবে এখানে জয়েন করিয়ে দেবে। এইভাবে এইটা চলতেই থাকবে এবং এটা যতগুলো ওয়াটার মলিকিউল পরপর হাইড্রোজেন বন্ডেড থাকছে, মানে সবাই তো এরভাবে পরপর চেন ওয়াইজ থাকছে, তাহলে এটা পরপর এভাবে ট্রান্সফার হয়ে থাকবে। তাহলে দেখে কী মনে হবে আপাত দৃষ্টিতে? দেখে এটা মনে হবে যে এই H+টাই অ্যাকচুয়ালি সলিউশনে এদিক থেকে ওদিকে মুভ করছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি ও এখানে মুভ যাচ্ছে, এই চার্জটা এখানে, এই চার্জটা এখানে। তার মানে অ্যাকচুয়ালি দেখো এই চার্জটা কিন্তু অ্যাকচুয়ালি মুভ করছে, H+ পজিটিভ চার্জটা এক প্রান্ত থেকে এক প্রান্ত মুভ করছে। এই যে পজিটিভ চার্জ বা চার্জ মুভ করা, এটাকেই তো আমরা কন্ডাক্টেন্স বলি। এবং এটা যেহেতু এখানে মিডিয়াম এখানে একটা সাপোর্ট করছে, একে মিডিয়াম অন্যগুলোতে কি করে, মানে Na+, Cl- এগুলোতে যখন আমরা দিই তখন তাদেরকে মিডিয়ামকে ভেদ করে যেতে হয়। তাহলে মিডিয়াম সেখানে একটা রেসিস্ট করে, সেখানে রেসিস্টেন্স হিসেবে কাজ করে, তাকে অতিক্রম করে যেতে হয়। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে H+ সে যখন এখানে জুড়ে যাচ্ছে আর একটা H+ পরের সঙ্গে জুড়ে যাচ্ছে, এইভাবে মিডিয়ামের H+ সে অ্যাকচুয়ালি ট্রাভেল করছে, সেই কন্ডাক্টেন্স দেখিয়ে দিচ্ছে। তাহলে মিডিয়াম এখানে সাপোর্ট করছে, রেসিস্ট করছে না। তাহলে যেহেতু মিডিয়াম এখানে সাপোর্ট করছে কন্ডাক্টেন্সে, তাই জন্য এর কন্ডাক্টেন্সটা অনেকটা বেড়ে যায়। এই যে একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, এটাকেই বলা হয় গ্রথাস এফেক্ট। ওই কারণে H+ এর কন্ডাক্টেন্স অনেক 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 বেড়ে যায়। ঠিক সিমিলারলি OH- এর ক্ষেত্রেও একই জিনিসই ঘটে। তো একইভাবে আমরা ওই দেখছি যে H+ আর OH- দেখেছি যে কন্ডাক্টেন্স অনেক বেশি হয়। তার মানে কোনো একটা অ্যাকুয়াস মিডিয়াম, তার মধ্যে যদি একটু অ্যাসিড দিয়ে দাও বা বেস দিয়ে দাও, তাহলে সেখানে দেখা যাবে তার আর্হিনিয়াস অ্যাসিড বা আর্হিনিয়াস বেস যদি দিয়ে দাও, তাহলে সেখানে দেখা যাবে তার কন্ডাক্টেন্স অনেক অনেক বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা, এটাকে বলা হয় গ্রথাস এফেক্ট। এটা মাথায় রাখবে। তাহলে যখনই কোথাও ধরো বললো তোমাকে, যে এক্সাম্পল হিসেবে তোমাকে বললো যে ধরো 0.1 মোলার HCl আর 0.1 মোলার NaCl, দুটোই কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট। হ্যাঁ, তাহলে এইরকম দুটো স্ট্রং ইলেকট্রোলাইট যদি এরকম দিয়ে দেয় যার কনসেন্ট্রেশনও সেম, তাহলে তুমি কী করে বলবে? তাহলে তোমার এখানে কিন্তু গ্রথাস এফেক্ট ইউজ করতে হবে। দেখো HCl আছে, HCl যদি থাকে তাহলে তোমার কিছু চিন্তা করার দরকারই নেই, তার কন্ডাক্টেন্স ওর থেকে বেশি হবে। তাহলে অবভিয়াসলি কন্ডাক্টেন্স তার বেশি হবে, HCl এর বেশি হবে, HCl এর কম হবে। এই হচ্ছে ব্যাপার।
তাহলে এই হয়ে গেল তাহলে গ্রস সারফেস রেট। এটা মাথায় রাখবে, যেখানে ECL বা এরকম কিছু পাবে সঙ্গে সঙ্গে তুমি তার ইয়েটা কন্ডাক্টেন্সটা বেশি বলে দেবে, ঠিক আছে? তাহলে এই হলো ব্যাপার। তাহলে এই যে আমরা কন্ডাক্টেন্স ব্যাপারটা পড়লাম, কন্ডাক্টেন্স কি এবং সে কোন কোন ফ্যাক্টর আমরা, তাহলে এটা হলো ফান্ডামেন্টাল আলোচনা, এটা আমাদের খুব দরকার ছিল। এরপরে আমরা যখন আরও তখন আমরা এই কনসেপ্টগুলো আমাদের লাগবে, এবং যাতে কোয়েশনও আসে এইভাবেই সিকুয়েন্সিয়ালি আমাদের করতে হবে। তাহলে আজকে আমাদের পর্যন্তই থাকবে। নেক্সট